আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা আজকের এই ক্লাসের সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে, সেই বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামে যেই অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের আমরা টাইপ 3-র বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। খেয়াল করে দেখো, আমরা কিন্তু সবগুলো এমসিকিউকেই টাইপ আকারে ভাগ করেছি প্রতিটি অধ্যায়। তোমরা এই তৃতীয় অধ্যায়েও বেশ কয়েকটা টাইপের প্রশ্ন তোমরা দেখবে, আমরা সবগুলো টাইপ আকারে ভিন্ন ভিন্ন করে সাজিয়েছি। আমরা এই টাইপ 3-তে আলোচনা করব ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী এবং দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের যে বইগুলো রয়েছে সেই বইগুলো নিয়ে। এবং আমাদের এই টাইপ 3-তে আলোচনা করব আমরা 33 থেকে 54 সিরিয়ালের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো আমরা আজকের এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা একদম সবার প্রথম প্রশ্নে চলে যাব। আমাদের 33 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? আমাদের 33 নম্বর প্রশ্নে বলেছে কোনটি ক্রয়ের জন্য অফিস সাপ্লাইজ ডেবিট হবে? কোনটি ক্রয়ের জন্য? দেখো, অফিস সাপ্লাইজ কি আমরা একটু খেয়াল করে দেখো, আমরা একটা জিনিস জানি যেটার নাম হচ্ছে মণিহারি, আরেকটা জিনিস জানি যেটার নাম হচ্ছে আমাদের অফিস সাপ্লাইজ, আরেকটা আমরা জিনিস জানি যেটার নাম হচ্ছে আসবাবপত্র। আসবাবপত্র বা বলতে পারি হচ্ছে যন্ত্র। এই তিনটা জিনিস আমাদের জন্য একই থিমের বলতে পারি বা কাছাকাছি জিনিস বলতে পারি। দেখো, মণিহারি মানে কি? মণিহারি মানে হচ্ছে আমি যদি আমার প্রতিষ্ঠানের জন্য কাগজ, কলম, পেন্সিল, স্টাপলারের পিন, এই জিনিসগুলো যদি ক্রয় করি, ওইটা হচ্ছে আমার জন্য মণিহারি, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে স্টেশনারি। তো এটা আমার জন্য একটা ব্যয়। মণিহারির চাইতে কিছু বড় বড় যেই জিনিসগুলো আছে, বাট অনেক বড় জিনিস না, যেমন আমরা এরকম ক্যালকুলেটরের কথা বলতে পারি, তাই না? ক্যালকুলেটর, এটা কিন্তু আমার ওই মানে মণিহারির মতো একদম ওয়ান টাইম ইউজ না, যে 1 মাসে শেষ হয়ে যাচ্ছে বা 15 দিনে শেষ হয়ে যাচ্ছে বা 2 মাসে শেষ হয়ে যাচ্ছে। আমরা যদি একটা ক্যালকুলেটর যত্ন করে ব্যবহার করতে পারি, তাহলে দেখা যায় যে ওইটাকে আমরা চাইলে অনেক দিন ব্যবহার করতে পারি। আমরা চাইলে ওইটাকে 1 বছর ব্যবহার করতে পারি, 2 বছর ব্যবহার করতে পারি, বা ক্ষেত্র বিশেষে তার চাইতেও বেশি ব্যবহার করতে পারি। আবার যন্ত্রপাতি বা আসবাবপত্র বলতে আমরা দীর্ঘমেয়াদী সম্পত্তি বা স্থায়ী সম্পত্তিকে বোঝাচ্ছে, যেটা আসলে আমাকে 3 বছর, 5 বছর বা তার চাইতেও বেশি আমাকে কি করবে, তারা সুবিধা দেওয়ার চেষ্টা করবে। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, আমাকে বলছে যে অফিস সাপ্লাইজ কাকে বলে বা অফিস সাপ্লাইজ হিসাবে ডেবিট হবে কোনটা। অফিস সাপ্লাইজ হিসাবে আমরা লিখবো কাকে? লিখবো হচ্ছে আমার মণিহারির চাইতে বড় কোনো একটা হিসাব, কিন্তু সম্পত্তির চাইতে ছোট কোনো একটা হিসাব, তাই না? এখন তুমি খেয়াল করে দেখো, কম্পিউটার এটা একটা অফিস সরঞ্জাম, আলমারি একটা আসবাবপত্র, প্রিন্টার এটাও একটা অফিস সরঞ্জাম। তাহলে মাঝখান দিয়ে বাকি থাকে কে? ঘড়ি। তুমি দেখো, একটা ঘড়িকে তুমি যদি একটু যত্ন করে ব্যবহার করতে পারো, এটাকে কিন্তু তুমি খুব সহজেই 1 বছরের বেশি সময় ব্যবহার করতে পারবা, তাই না? এটা কিন্তু খুব সহজেই চাইলে কি করা যায়, এই কাজটুকু করা যায়, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 34। বলা আছে মালিকানা সত্ত্ব হিসাব সমূহ সর্বদা কোন জের প্রকাশ করে? দেখো, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব মানে হচ্ছে আমার ব্যবসায়ে মালিকের অংশ কতটুকু, আমার ব্যবসায় মালিকের অধিকার কতটুকু, এই জিনিসটাকে আমরা বলছি মালিকানা সত্ত্ব। তাহলে আমাদের মালিকানা সত্ত্ব এটা আসলে সবসময় প্রকাশ করে ক্রেডিট জের। অর্থাৎ কেউ কেউ দেখো যে মালিক ব্যবসায় থেকে সবসময় কিছু না কিছু পায়, মানে মালিক পায় না ব্যবসায় থেকে, এরকমটা মানে হয় মালিক কিছু পায়, নয়তো বা মালিক কিছুই পায় না। কিন্তু একদম মানে নেগেটিভ ব্যালেন্স হওয়ার আসলে মালিকানা সত্ত্বে খুব একটা সুযোগ থাকে না। এই জন্য আমার এখানে কি হবে, মালিকানা সত্ত্ব সর্বদাই আমাদেরকে ক্রেডিট জের প্রকাশ করে। আচ্ছা, এরপরে 35 নম্বর প্রশ্নটা আমরা দেখব। বলা আছে কোনটি হ্রাস পেলে ক্রেডিট হবে? কোনটি হ্রাস পেলে আমাদের জন্য ক্রেডিট হয়ে যাবে, তাই না? আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব হচ্ছে 5 প্রকার। কয় প্রকার ভাই? 5 প্রকার। 5 প্রকার হিসাব কি কি ভাইয়া? এই 5 প্রকার হিসাব হচ্ছে সম্পদ, ব্যয়। সম্পদ এবং ব্যয় এই দুইটা জিনিস যদি হচ্ছে আমাদের জন্য বৃদ্ধি পায় তাহলে এটাকে আমরা করে দিই ডেবিট। সম্পদ ও ব্যয় যদি এটা হ্রাস পায় তাহলে আমরা এটাকে করে দিই হচ্ছে ক্রেডিট। আবার
আরো তিনটে হিসাব আমাদের আছে, সেটা হচ্ছে আয়, দায় আর হচ্ছে মালিকানা। এই তিনটা হিসাবের ক্ষেত্রে কি, যদি এই তিনটা হিসাব বৃদ্ধি পায়, এই তিনটা হিসাব যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে এটাকে আমরা করে দেই হচ্ছে ক্রেডিট। আবার এই তিনটা হিসাব যদি হ্রাস পায় তাহলে করে দেই কি, ডেবিট। আমাকে প্রশ্ন করছে কোনটি হ্রাস পেলে ক্রেডিট হবে। হ্রাস পেলে ক্রেডিট হয় কে কে, সম্পদ এবং ব্যয়। সম্পদ এবং ব্যয় এই দুইটা জিনিস যদি হ্রাস পায়, কমে যায়, তাহলে এটাকে আমরা ক্রেডিট করে দিই। তাহলে এখান থেকে সম্পদ ও ব্যয়ের মধ্যে কে আছে, সম্পদ ও ব্যয়ের মধ্যে আছে হচ্ছে সম্পত্তি। তাহলে উত্তর কি হবে, উত্তর হচ্ছে গ, সম্পদ। আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 36। 36 নম্বর প্রশ্নে বলেছে প্রতিষ্ঠানের দায় কোনটি। ভাইয়া প্রতিষ্ঠানের দায় কোনটি? দেখো একটা প্রতিষ্ঠানে দুই ধরনের দায় হইতে পারে। কয় ধরনের দায়? দুই ধরনের দায় হইতে পারে। একটা দায়ের নাম হচ্ছে অন্তদায়, অন্তদায় বা যেটাকে আমরা আরেক নামে বলতে পারি যে অভ্যন্তরীণ দায়, বা ইংরেজিতে আমরা বলতে পারি হচ্ছে ইন্টারনাল লিয়াবিলিটিস, এরকম বলতে পারি। আবার আরেকটা আমরা বলতে পারি হচ্ছে বহির্দায়। আরেকটা আমরা বলতে পারি কি, বহির্দায়। বহির্দায় মানে কি, এক্সটার্নাল লিয়াবিলিটিস, তাই না, বা বহিস্থ দায় বলতে পারি। দেখো অন্তদায় মানে হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরে যেই দায়টা হয়, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যেই দায়টা, এটার আরেকটা নাম হচ্ছে মালিকানা সত্ত্ব। আরেকটা নাম কি, আরেকটা নাম হচ্ছে মালিকানা সত্ত্ব। এবং বহির্দায় মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানের অন্যান্য যে দায়গুলো আছে, আমরা বলতে পারি এখানে পাওনাদারের কথা বলতে পারি, পাওনাদারের কথা বলতে পারি, আমরা এখানে প্রদেয় বিলের কথা বলতে পারি, প্রদেয় বিল, আমরা এখানে বলতে পারি বকেয়া খরচের কথা, বকেয়া খরচের কথা বলতে পারি, এরকম আরো বিভিন্ন ধরনের ইয়াগুলা। আমাকে প্রশ্নে জিজ্ঞাসা করছে যে প্রতিষ্ঠানের দায় কোনটি। দেখো আমি যদি অন্তদায় বা বহির্দায় নাও বুঝি, দায়গুলা খুঁজতে গেলেই কিন্তু উত্তর বেড়ে যাচ্ছে মালিকানা সত্ত্ব, তাই না? বা তোমাকে আলাদা করে এটা জানার দরকার নাই যে মালিকানা সত্ত্ব একটা অন্তদায়। তুমি অপশনগুলাকে চেক করো। দেনাদার, এটা নিঃসন্দেহে একটা সম্পদ, তাই না? এরপরে ভাই সুনাম, এটাও নিঃসন্দেহে একটা অস্পর্শনীয় সম্পদ, তাই না, আনটাচেবল অ্যাসেট। প্রাপ্য বিল, এই প্রাপ্য বিল এটাও কিন্তু কি একটা সম্পদ। তাহলে এই তিনটাই যদি সম্পদ হয় তাহলে বাকি থাকে কে, মালিকানা সত্ত্ব। তাহলে এই ক্ষেত্রে উত্তরটা কি আমাদের জন্য মালিকানা সত্ত্ব। এরপর আমরা আসবো ভাই আমাদের প্রশ্ন নাম্বার 37। 37-এ বলেছে যে হিসাব খাত ডেবিট হয় যদি, দেখো আমাদের হিসাব খাত কি কি ছিল ভাইয়া, আমাদের হিসাব খাত ছিল হচ্ছে সম্পদ আর হচ্ছে ব্যয়। সম্পদ আর ব্যয়ের ক্ষেত্রে কাহিনী কি, সম্পদ আর ব্যয় যদি আমার বৃদ্ধি পায় তাহলে এটাকে আমরা করে দিব ডেবিট, যদি হ্রাস পায়, এই যদি হচ্ছে আমাদের হ্রাস পায় তাহলে করে দিব হচ্ছে ক্রেডিট। আবার আয়, দায়, মালিকানা সত্ত্ব, এগুলোর ক্ষেত্রে কাহিনী কি ভাইয়া, যদি এটা বৃদ্ধি পায় তাহলে আমরা করে দিই ক্রেডিট, যদি হ্রাস পায় তাহলে আমরা করে দিই ডেবিট, তাই না? তাহলে হিসাব খাত ডেবিট হইতে পারে কখন, যদি সম্পদ ও ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আমাদের এটা ডেবিট হইতে পারে, অথবা অথবা যদি আয়, দায়, মালিকানা সত্ত্ব হ্রাস পায়, কমে যায়, তখন কি হইতে পারে, ডেবিট হইতে পারে। তার মানে এই কথাটা তো সত্য যে সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হবে, তাহলে সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট। আচ্ছা, এরপরে কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে কি করতে হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়, তো এটা তো এখানে আসবে না। দায় হ্রাস পায়, হ্যাঁ দায় হ্রাস পেলেও কি করতে হয়, ক্রেডিট করতে হয়। তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 কই আছে ভাইয়া, খ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে খ। ওকে, আমরা চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 38। 38 নাম্বার প্রশ্নে বলেছে যে নিচের কোনটির জন্য সুমি টেইলার্সের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। দেখো মালিকানা সত্ত্ব বা যেটাকে আমরা ইংরেজিতে বলছি হচ্ছে ওনার্স ইকুইটি, এই মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে 4টা। ভাইয়া খেয়াল করো, মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান কয়টা, 4টা। 4টা উপাদান কি কি ভাইয়া, মনে রাখবা মূলধন এবং আয় হচ্ছে মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী ধনাত্মক উপাদান। আচ্ছা, ব্যয় এবং উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী ঋণাত্মক উপাদান। অর্থাৎ মূলধন এবং আয় এরা সবসময় চেষ্টা করে আমার ব্যবসায়ের মালিকানা সত্ত্বকে বাড়াইতে,
ব্যয় এবং উত্তোলন চেষ্টা করে আমার প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বকে কমায় দিতে, তাই না? আচ্ছা, তাহলে মূলধন আর আয়গুলো যদি আমি খুঁজি, তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় এমন লেনদেনগুলো বের হয়। ভাইয়া আমি যদি মূলধন এবং আয়ের পরিমাণটা বাইর করতে পারি, মূলধন ও আয়ের পরিমাণটা আমি যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে কি আমি এতটুকু বলতে পারি না, তাহলে কি আমি এতটুকু বলতে পারি না যে এইটার ফলে আমার প্রতিষ্ঠানে কি হচ্ছে, এটার ফলে আমার প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়তেছে, তাই না? আচ্ছা দেখো, ব্যাংক থেকে ঋণ গ্রহণ এটা একটা দায়, এটা একটা দায়। শার্ট তৈরির অর্ডার প্রস্তুতি এটা তো কোনো কিছুর মধ্যেই পড়ে না। পুরাতন সেলাই মেশিন বিক্রয় এটা আমার জন্য একটা সম্পত্তি বিক্রি, তাই না? আচ্ছা, পোশাক তৈরির প্রাপ্ত মজুরি এটা কিন্তু প্রাপ্ত মজুরি, মজুরি কিন্তু দেই নাই, প্রদত্ত মজুরি না, কিন্তু প্রাপ্ত। প্রাপ্ত কথাটা একটা আয়বাচক শব্দ, তার মানে এটা একটা আয়, এবং আয় হইলেই কি আমার মালিকানা সত্ত্বের পরিমাণটা বৃদ্ধি পাবে, তাই না? আচ্ছা, এরপরে আমরা দেখি ভাইয়া, এরপরে আমাদের 39 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে রেভিনিউ এর মাধ্যমে কোন হিসাবের বৃদ্ধি ঘটে। ভাইয়া রেভিনিউ মানে কি? রেভিনিউ মানে হচ্ছে আমার আয়, তাই না? আয়, তার মানে আয়ের মাধ্যমে কোন হিসাবের বৃদ্ধি ঘটে? এই মূলধন ও আয়ের ফলে আমার মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটে, তাই না? একদম মুখস্থ রাখবা, মূলধন এবং আয় মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী ধনাত্মক উপাদান, এবং এরা আমার মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে বলে আমার মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পায়। ওকে, এরপরে 40 নম্বর প্রশ্নটা আমরা দেখি, বলেছে কি প্রতিষ্ঠানের দায় দেনা কমাতে হলে দায় হিসাব। দেখো, দায় দেনা যদি আমি কমাইতে চাই, এই দায় দেনা কি করতে চাই, আমি কমাইতে চাই। এখন আমি যদি দায় দেনাটা কমায়া ফেলতে চাই, তাহলে দায়ের পরিমাণটা কমবে অ্যাকচুয়ালি, তাই না? আমরা কি জানি, আয় দায় মূলধন, আমরা কি জানি ভাইয়া, আয় দায় মূলধন বা মালিকানা সত্ত্ব মূলধন, এই হিসাবগুলোর ক্ষেত্রে কি হয়, এগুলো যদি আমার বৃদ্ধি পায় তাহলে আমরা করে দিই হচ্ছে ডেবিট, যদি হ্রাস পায় তাহলে করে দিই হচ্ছে ক্রেডিট। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? এই কথাটা কি বোঝা গেছে কিনা বলিও। তাহলে কি ভাইয়া, যদি আমি দায় দেনার পরিমাণ কমাইতে চাই তাহলে আমার কি করতে হবে, ডেবিট করে দিতে হবে, কারণ দায়ের পরিমাণ কমে গেলে কি হয়, আহারে উল্টা লিখছি আমি না, এই বৃদ্ধি পাইলে কি করতে হবে, বৃদ্ধি পাইলে করতে হবে ক্রেডিট, আর হ্রাস পাইলে করতে হবে ডেবিট। আচ্ছা, তাহলে দায়ের দেনার পরিমাণটা যদি কমে যায়, হ্রাস পায়, তাহলে সেটাকে কি করতে হয়, ডেবিট করে দিতে হয়, তাই না? আচ্ছা, তাহলে 40 নম্বর উত্তরটা আমরা লিখলাম এখানে। এরপরে আমরা তাহলে চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 41। 41 নম্বর প্রশ্নে কি বলেছে দেখি। প্রশ্ন নাম্বার 41-এ বলা আছে কোনটি এক ধরনের দায়। দেখো, কোনটি এক ধরনের দায়? সুনাম, সুনাম এক ধরনের অস্পর্শনীয় সম্পদ, তাই না? আনটাচেবল অ্যাসেট। দেনাদার একটা চলতি সম্পদ। অনাদায়ী পাওনা বা কুরিন, এই অনাদায়ী পাওনার আরেকটা নাম কি, আরেকটা নাম হচ্ছে কুরিন। এটা কি, এটা আমার জন্য একটা ব্যয়বাচক হিসাব। তাহলে কে বাকি থাকে, কে বাকি থাকে, মালিকানা সত্ত্ব। বুঝলেও এটা উত্তর, না বুঝলেও এটা উত্তর। তারপর আমি একটু বলে দিচ্ছি, মালিকানা সত্ত্ব এটা আমার প্রতিষ্ঠানের একটা অন্তদায়, বা এটা আমার প্রতিষ্ঠানের একটা অভ্যন্তরীণ দায়। তো মালিকানা সত্ত্বটাও এক প্রকারের দায় বলা যায়। এই মালিকানা সত্ত্বটাও কি আমাদের জন্য এক প্রকারের দায়। আচ্ছা, নিচের কোনটি ক্রেডিট, নিচের কোনটি ক্রেডিট? খেয়াল করো ভাইয়া, আরেকবার একটু বলে দিচ্ছি, আমার সম্পদ এবং ব্যয়, এই হিসাবের ক্ষেত্রে কি হয় ভাইয়া, সম্পদ ও ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে এটা ডেবিট হবে, যদি হ্রাস পায় তাহলে এটা ক্রেডিট হবে, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে আমার আয় দায় মালিকানা সত্ত্ব বা মূলধন, ঠিক আছে? মালিকানা সত্ত্ব, এটার ক্ষেত্রে কি হবে, এই জিনিসগুলো যদি বৃদ্ধি পায় তাহলে এটাকে আমরা করে দিব ক্রেডিট, যদি হ্রাস পায় তাহলে এটাকে আমরা করে দিব ডেবিট। কথাটা কি বুঝিতে পারছি ভাইয়া? তাহলে এই যে আমাকে বললো কোনটি ক্রেডিট হয়, তাহলে ক্রেডিট হইতে পারে দুইটা শর্তে, ক্রেডিট হইতে পারে দুইটা শর্তে। এক, যদি আমার সম্পদ ও ব্যয়ের পরিমাণ কমে যায় তাহলে ক্রেডিট হইতে পারে, অথবা আমার আয় দায় মালিকানা সত্ত্বের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলেও কি হইতে পারে, ডেবিট হইতে পারে।
তাহলে আমরা যদি এই জায়গাটা একটু খেয়াল করে দেখি, দেখো যে আমার এখানে ব্যয় হ্রাস, যে দায় হ্রাস পেলে কি করতে হয়, ডেবিট করতে হয়, তাহলে এটা ডেবিট হবে। মালিকানা সত্ত্ব হ্রাস, এটাও কি ডেবিট করতে হবে। আয় হ্রাস, এটাও কি করতে হবে, ডেবিট করতে হবে। ব্যয় হ্রাস পাইলে ক্রেডিট করতে হয়। তাহলে কোনটি ক্রেডিট, আমার ব্যয়ের পরিমাণ যদি হ্রাস পায় তাহলে সেটা আমার জন্য কি হয়ে যাবে, আমার জন্য সেটা ক্রেডিট হয়ে যাবে। মালিকানা ওটা কি বলে, ব্যয়ের পরিমাণ যদি হ্রাস পায় তাহলে আমার জন্য কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে আসব হচ্ছে আমাদের 43 নম্বর প্রশ্ন। বলেছে আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য আলমারি ক্রয় 20,000 টাকার জন্য ডেবিট হবে ক্রয় হিসাব। খেয়াল করে দেখো ভাইয়া কি বলছে, আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, তার মানে কি এটা একটা ফার্নিচারের দোকান, ফার্নিচার্সের দোকান, তাই না, বা ফার্নিচারের দোকান। খেয়াল করো ভাইয়া, একটা মুদির দোকানের জন্য, কিসের দোকানের জন্য ভাইয়া, একটা মুদির দোকানের জন্য আলু, পেঁয়াজ, তেল, ডাল, লবণ, দুধ, ডিম এগুলো বিক্রি করা তার জন্য একটা বিক্রয়। এই কাঁচামালগুলো সে ক্রয় করে নিয়ে এসে বিক্রি করে, তো এই ধরনের মালামাল কিনলে তার জন্য ওইটা ক্রয় হিসাব হয়, কারণ ওইটা তার ব্যবসায়িক পণ্য। একটা আসবাবপত্র ব্যবসায়ীর কাছে আসবাবপত্র একটা ব্যবসায়িক পণ্য। একটু মনোযোগ দিয়ে শুনো, যে যেই জিনিসের ব্যবসা করে তার জন্য ওইটা একটা ব্যবসায়িক পণ্য, এবং ওইটা যদি তিনি বিক্রয়ের উদ্দেশ্যে কিনে তাহলে ওইটার তো ব্যবসায়িক পণ্য হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তুমি খেয়াল করে দেখো, আমের দোকানদার আম কিনে, এটা তার জন্য একটা ব্যবসায়িক পণ্য। ফ্রিজের দোকানদার ফ্রিজ কিনে বিক্রি করে, এই ফ্রিজ কেনাটা তার জন্য একটা ক্রয়। আমরা যদি বলি ফার্নিচারের দোকানদার, সে যদি ফার্নিচার কিনে, সে তো বিক্রি করার জন্যই কিনছে, তাহলে এটা তার জন্য একটা ব্যবসায়িক পণ্য। এবং আমি যদি ব্যবসায়িক পণ্য ক্রয় করি অথবা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করি তাহলে ওইটাকে আমি বলি ক্রয়। তাহলে একটা আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান সে আলমারি ক্রয় করছে, বিক্রয় করার জন্যই তো কিনছে, তাই না? তাহলে এখানে ক্রয় হিসাবকে ডেবিট করে দিতে হবে, তাই না? আচ্ছা, চেক দ্বারা কোনো পাওনা আদায় হলে কোন হিসাব ডেবিট হবে? দেখো, আমি যদি চেকের মাধ্যমে কোনো টাকা আদায় করি, আমি যদি চেকের মাধ্যমে যদি কোনো টাকা আদায় করি, কি করি ভাইয়া, আদায় করি, তাহলে আমার কোন হিসাব ডেবিট হবে? দেখো, চেক এটা আমার সরাসরি ব্যাংক হিসাবকে বাড়ায় দেয়। এই চেক এটা সরাসরি কি করে, আমার ব্যাংক অ্যাকাউন্টকে বাড়ায় দেয়, তাই না? তাহলে ডেবিট হবে কোন হিসাবটা? ডেবিট হবে হচ্ছে আমার ব্যাংক হিসাবটা। কোন হিসাবটা ভাইয়া? ব্যাংক হিসাবটা। 45 কি বলছে, জনাব হানিফ মার্চ মাসে বেতন প্রদান করেন 20,000 টাকা। বেতন প্রদানের সাথে জড়িত কোনটি? বেতন প্রদানের সাথে জড়িত কোনটি? দেখো, তিনি বেতন প্রদান করছেন, দুইটা পক্ষ আমরা আইডেন্টিফাই করি ভাইয়া। বেতন একটা ব্যয়, বেতন প্রদান করার ফলে আমার বেতন নামে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে, ব্যয় বাড়লে এটাকে ডেবিট করতে হয়। এবং আমি বেতন দিছি মানে বেতন বাবদ আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, নগদ টাকা একটা সম্পদ, সম্পত্তি কমে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে বেতনের সাথে জড়িত পক্ষ কি? বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কোনটা অপশনে আছে? যেটা আছে এটা দাগায় ফেলো, এই যে বেতন হিসাব ডেবিট। তাহলে অপশনে এইটা আছে, আমরা এইটাই উত্তর হিসাবে নিয়ে নিলাম। তাহলে 45-এর উত্তর কি? 45-এর উত্তর হচ্ছে ক। চলে যাব প্রশ্ন নাম্বার 46। কি বলছে ভাই? 46 নম্বর প্রশ্ন বলেছে দুতরফা দাখিলা পদ্ধতিতে কোন পক্ষকে ডেবিট করা হয়? ভাইয়া খেয়াল করো একটু, এই দুতরফা দাখিলা পদ্ধতিতে কোন পক্ষকে ডেবিট বলা হয়? দেখো, কোন পক্ষকে ডেবিট বলা হয়? আমাদের দুতরফা দাখিলা পদ্ধতিতে পক্ষ থাকে দুইটা, একটা হচ্ছে সুবিধা গ্রহণকারী, আরেকটা পক্ষ হচ্ছে সুবিধা প্রদানকারী। আমরা এই যে সুবিধা গ্রহণকারী এরে আমরা কি বলি ভাইয়া? এরে আমরা বলি হচ্ছে ডেবিট, আর সুবিধা প্রদানকারী একে আমরা বলি হচ্ছে ক্রেডিট। তাহলে তাহলে কি ভাইয়া, কোন পক্ষকে ডেবিট বলা হয়? যেই পক্ষ হচ্ছে সুবিধা গ্রহণ করে ওই পক্ষকে আমরা কি বলি? ওই পক্ষকে আমরা ডেবিট বলি, তাই না? আচ্ছা, এরপরে কি বলছে ভাই? দেখো, এরপরে আমাদেরকে বলছে যে দুতরফা দাখিলা পদ্ধতিতে, দুতরফা দাখিলায় সুবিধা গ্রহণকারীকে বলা হয় কোনটি? আমরা সবাই জানি যে যেটি সুবিধা গ্রহণকারী তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে ডেবিট, তাই না? আচ্ছা, এখন অপশনে তো আমরা দেখতেছি ডেবিট নাই, আমরা দেখতেছি এই জায়গায় একটা ডেটল লেখা আছে, তো আমরা মনে করতেছি এটা বানান ভুল হয়েছে, এটাই উত্তর, কিন্তু বানান ভুল না। ডেবিটকে আমরা ডেটর বলতে পারি, হ্যাঁ, ডেবিটকে আমরা কি বলতে পারি? ডেটর বলতে পারি। বানান ভুল না, বানান ঠিক আছে, বাট আমরা আরেকটা নামে ডাকতে পারি আর কি। আচ্ছা,
48 নম্বর প্রশ্নে কি বলেছে, সম্পদের সাথে দায়ের সম্পর্ক কিরূপ। এই খেয়াল করে দেখো, সম্পত্তির সাথে দায়ের সম্পর্ক কেমন? সম্পত্তির সাথে দায়ের সম্পর্ক বিপরীত বা উল্টা। বিপরীত বা উল্টা কেন? দেখো, আমার যদি সম্পদ বৃদ্ধি পায়, সেটা আমরা কি করে দিই? ডেবিট করে দিই। যদি আমার দায় বৃদ্ধি পায়, ওটাকে আমি ক্রেডিট করে দিই। আবার যদি আমার সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ হ্রাস পায়, তাহলে এটা আমরা ক্রেডিট করি। আবার যদি আমার দায় হ্রাস পায়, ওটাকে আমরা ডেবিট করে দিই। তার মানে উল্টা হচ্ছে সবসময়, এদের মধ্যে কি একটা উল্টা সম্পর্ক, একটা বিপরীত সম্পর্ক, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 49। বলা আছে কি, হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী মালিক ও ব্যবসা প্রতিষ্ঠানের সত্তা কিরূপ। এই ব্যবসায়িক নীতি অনুযায়ী মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠানের সত্তা কিরূপ। মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান দুইটা আলাদা দুইটা পক্ষ, মনে রাখবা। ব্যবসায়িক সত্তার নীতি অনুযায়ী, ভাইয়া ব্যবসায়িক সত্তার নীতি অনুযায়ী আমার প্রতিষ্ঠানের মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান দুইটা আলাদা আলাদা দুইটা পক্ষ। কি পক্ষ ভাইয়া? আলাদা আলাদা দুইটা পক্ষ। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে আমাদের জন্য ক। আচ্ছা, এরপরে কি বলা আছে, জাবেদাকে প্রাথমিক বই বলা হয় কেন? এই জাবেদাকে প্রাথমিক বই বলা হয় তার কারণ লেনদেনগুলোকে সর্বপ্রথম আমরা জাবেদায় লিপিবদ্ধ করি। এখন তুমি বলতে পারো যে ভাই কেমনে? আমরা তো আগে হিসাব সমীকরণ করি, এরপরে আমরা অন্যান্য জিনিস করি, এরপরে হচ্ছে আমরা লেনদেনগুলোকে কি করি? আমাদের এখানে মানে জাবেদা করি, তাই না? এটা বলতে পারো তুমি। বাট দেখো, লেনদেন আইডেন্টিফাই করা, হিসাব সমীকরণ করা বা হিসাবের শ্রেণী বিভাগ করা, এগুলো কিন্তু কোনো বই না, এগুলো কিন্তু কোনো ওটা কি বলে পূর্ণাঙ্গ হিসাব না। আমরা সবার প্রথম লেনদেনকে যেই বইতে হিসাব করি, যে বইতে লিপিবদ্ধ করি, ওটার নাম কি? ওটার নাম হচ্ছে জাবেদা। এই জন্য উত্তর কি? উত্তর হচ্ছে ক। চলে যাব প্রশ্ন নাম্বার 51 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে নিচের উদ্দীপকটি পড়ে 51 ও 52 নং প্রশ্নের উত্তর দাও। ভালো কথা। কি বলছে ভাইয়া? বলছে জনাব রনি এর ব্যবসায়ে মার্চ মাসের নিম্নোক্ত ঘটনাগুলো সম্পন্ন হয়। আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। 15 তারিখে বলছে ব্যবসায়ী থেকে ছেলের স্কুলের বেতন প্রদান 1,000 টাকা। এরপরে 20 তারিখে বলছে পিয়াল ট্রেডার্সকে 20,000 টাকা মূল্যের পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। আচ্ছা, আমাকে বলছে জনাব রনির 10 তারিখের লেনদেনটির সাথে জড়িত হিসাব দুটি হলো। আচ্ছা, 10 তারিখে আমি কি করছি ভাইয়া? আসবাবপত্র ক্রয় করছি। ব্যবসায়টা কি ধরনের? বলছে রনি এর ব্যবসায়ে মার্চ মাসের ঘটনাগুলো নিম্নরূপ। আচ্ছা, মার্চ মাসের ঘটনাগুলো নিচে বলা আছে, আমার কিন্তু বলে দেয় নাই যে আমার ব্যবসায়টা কোন ধরনের, অর্থাৎ আমার ব্যবসাটা কি আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান নাকি পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, এগুলো কোনো কিছু বলে নাই। তাহলে এইসব ধরনের কোনো কিছু যদি বলা না থাকে, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা এমনি সাধারণ পণ্য বিক্রি করে। তো সে যেহেতু আসবাবপত্র ক্রয় করছে, এই আসবাবপত্র ক্রয় করার ফলে আমার ব্যবসায়ে আসবাবপত্র নামের সম্পত্তির পরিমাণ বাড়ছে, তাই না? আচ্ছা, তাহলে একটা পক্ষ আমি পাই এখানে, সেটা হচ্ছে আসবাবপত্র হিসাব। এবং যেহেতু আমাকে কোনো কিছু বলে নাই যে আমি এই আসবাবপত্রটা কিভাবে ক্রয় করছি, সেখানে আমরা ধরেই নিচ্ছি আসবাবপত্রটা আমরা নগদে ক্রয় করছি। এবং নগদে আসবাবপত্র ক্রয় করার ফলে আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ কমে যায়, তাহলে নগদান হিসাব। তাহলে পক্ষ কি? আসবাবপত্র হিসাব, নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, নগদান হিসাব। 51 উত্তর কি? 51 উত্তর হচ্ছে ক, আসবাবপত্র হিসাব ও নগদান হিসাব। আসবাবপত্র হিসাব ও নগদান হিসাব। ওকে, তাহলে 51 নম্বর প্রশ্নটা আমরা বুঝলাম। চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 52। বলা আছে উক্ত ব্যবসায়ে 10,000 টাকা লেনদেন দ্বারা সমীকরণে। আচ্ছা, 10,000 টাকার লেনদেন কি ছিল? 10,000 টাকা লেনদেন ছিল ব্যবসায়ী থেকে ছেলের স্কুলের বেতন প্রদান 1,000 টাকা। 10 তারিখের লেনদেন 10,000 টাকার লেনদেন কি ছিল? দেখো, এই 10,000 টাকার কি দুইটা লেনদেন? ইন্নালিল্লাহ, একটা ঝামেলা। 1,000 টাকা বলছে। যাও, আমি বিপদে পড়ে গেছিলাম, ভাবছিলাম কোনটা নিয়ে কাজ করবো। 1,000 টাকার লেনদেন। দেখো কি বলছে, ব্যবসায়ী থেকে ছেলের স্কুলের বেতন প্রদান 1,000 টাকা। ব্যবসায়ী থেকে যদি ছেলের স্কুলের বেতন প্রদান করা হয়, ছেলে টাকার মালিকের। আমরা উত্তোলনের ডেফিনেশনে বলতে পারি, যদি মালিক ব্যবসায়ী থেকে কিছু নিয়ে যায় অথবা মালিকের জন্য ব্যবসা প্রতিষ্ঠান কোনো খরচ করে, তো খরচ করছে কার জন্য? মালিকের ছেলের জন্য। ওই একই কথা, মালিকের জন্যই, তাই না?
তাইলে এখানে দুইটা হিসাব কি কি হয়, একটা হিসাব হয় হচ্ছে আমাদের উত্তোলন হিসাব, এই একটা হিসাব আমাদের কি হয়, একটা হিসাব আমাদের জন্য হয় হচ্ছে উত্তোলন হিসাব, আরেকটা হিসাব আমাদের জন্য কি হয়, আরেকটা হিসাব আমাদের জন্য নগদান হিসাব, তাই না? নগদান হিসাব। দেখো ভাই মালিক কি করছে, উত্তোলন করে নিয়ে গেছে, তার মানে আমার ব্যবসায়ে উত্তোলনের পরিমাণ বাড়ছে। এবং যদি আমার ব্যবসায়ে উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়, তাহলে আমরা এখানে বলতে পারি ও ই হ্রাস। আচ্ছা, নগদ টাকা একটা সম্পদ, মালিক ব্যবসায় থেকে উত্তোলন করার ফলে আমার ব্যবসায়ে নগদ নামের সম্পত্তির পরিমাণ কমে গেছে, তার মানে এ হ্রাস। তাহলে উত্তর কি হয়, উত্তর হচ্ছে ও ই হ্রাস এ হ্রাস। তাহলে এই যে দেখো ও ই হ্রাস আছে, এই যে দেখো এ হ্রাস আছে, তাহলে উত্তর কি 1 ও 3, 1 ও 3 যেখানে আছে ওইটাই হচ্ছে কি আমাদের জন্য উত্তর, তাই না? আচ্ছা, এর পরের প্রশ্নটায় আমরা চলে যাব। এর পরের প্রশ্নটা কত নম্বর প্রশ্ন আমরা একটু দেখি। ওকে, এর পরের প্রশ্ন চলে যাব। কি বলছে ভাই, 53 নম্বর প্রশ্ন দেখি। প্রশ্ন নাম্বার 53 বলা আছে জাবেদা বইকে কয় শ্রেণীতে ভাগ করা যায়। খেয়াল করো, আমাদের যে জাবেদা আছে এই জাবেদা বইকে আমরা কয়টা শ্রেণীতে ভাগ করতে পারি, আমরা ভাগ করতে পারি 7টা শ্রেণীতে। ওকে, আমাদের টাইপ 3 শেষ প্রশ্ন কি বলা আছে, দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবের প্রাথমিক বই কোনটি। দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবের প্রাথমিক বই জাবেদা, আমরা বলতে পারি হিসাবের সহকারী বই কি, হিসাবের সহকারী বইয়ের নামও কিন্তু আমার জন্য জাবেদা, তাই না? তাহলে খেয়াল করে দেখো, আমরা কিন্তু খুবই চমৎকারভাবে খুব সুন্দরভাবে সময় নিয়ে আমরা আমাদের টাইপ 3 যতগুলো বহু নির্বাচনী প্রশ্ন ছিল আমরা সবগুলো আলোচনা করে ফেলেছি। ইনশাল্লাহ তোমাদের সবার সাথে আমার আরেকবার দেখা হবে, সেটা হচ্ছে কি টাইপ 4 হিসাব চক্র, এই হিসাবের ধারাবাহিকতা রক্ষা, এই টাইপ 4 এর ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য বেশি বেশি করে দোয়া করো। আসসালামু আলাইকুম।